আজকের এই ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর জন্য যে সেমিস্টার 4-এর একটি গুরুত্বপূর্ণ টপিক শক্তি প্রবাহ, যেটি বাস্তুতন্ত্র চ্যাপ্টারে মানে ইউনিট 10-এর যে বাস্তুতন্ত্র চ্যাপ্টারটি আছে, তো সেখানে এটি আছে এবং এটি সেমিস্টার 4-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এখানে আমরা আজকে তো সেটা আলোচনা করে নেব, শক্তি প্রবাহ। তো এবার প্রথমেই আমরা দেখি যে শক্তি প্রবাহ এটা বলার আগে যে একটা, যদি আমরা খাদ্য শৃঙ্খল বলি, জানি খাদ্য শৃঙ্খল কি, আমরা ছোট থেকেই পড়ছি যে খাদ্য শৃঙ্খল কি। তো এবার একটা খাদ্য শৃঙ্খল যেটা আমরা শুরু করছি কোথা থেকে, যে সেটা হচ্ছে ঘাস। এটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল যেটা শুরু হচ্ছে ঘাস থেকে। তাহলে সেই ঘাসগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকছে হচ্ছে কে, ফড়িং। তাহলে ফড়িং বেঁচে থাকছে। এইবার সেই ফড়িংকে খেয়ে বেঁচে থাকতে হচ্ছে ব্যাঙ, এবং সেখানে ব্যাঙ থেকে কোথায় যাচ্ছে, সাপ। আমরা এখানেই আপাতত শেষ করছি, আমরা এরপরেও এটা ময়ূর বলতে পারতাম, তো আপাতত আমরা এই পর্যন্তই লিখছি। তো এটা তো আমরা জানি যে ঘাস হচ্ছে উৎপাদক, আর তারপর যেগুলো লিখেছি এগুলো সব হচ্ছে খাদক। তাহলে প্রথমে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, এবং সবশেষে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদকও বলতে পারি। তো এখানে আমরা জানি যে প্রত্যেকটি, এই যে ঘাস, এখানে ফড়িং, এই যে ব্যাঙ এবং সাপ, এই যে স্তরটা, এই স্তরটাকে আমরা কি বলতে পারি, স্তরটাকে আমরা বলি পুষ্টি স্তর। তাহলে এটাকে বলছি পুষ্টি স্তর, বা এটাকে কি বলতে পারি, এটাকে আমরা বলবো ট্রফিক লেভেল। তাহলে এটাকে বলছি ট্রফিক লেভেল। তাহলে এখানে এই যে ট্রফ, এই ট্রফ এই শব্দের অর্থ হচ্ছে কি খাদ্যের যোগান, খাদ্যের যোগান। অর্থাৎ এই বাস্তুতন্ত্রে এই যে পর্যায়ক্রমিক যে স্তর, সেই স্তরে খাদ্যের যোগান হচ্ছে, যোগান সংক্রান্ত একটা স্তর যদি বলি তাহলে সেটাকে বলবো পুষ্টি স্তর। অর্থাৎ এটা পর্যায়ক্রমিক স্তর, এই যে ঘাস, ঘাসকে খাচ্ছে ফড়িং, থেকে ব্যাঙ, থেকে সাপ। তাহলে এটা একটা পর্যায়ক্রমিক, বাস্তুতন্ত্রের পর্যায়ক্রমিক একটা স্তর, বা বলতে পারি খাদ্য শৃঙ্খলের একটা পর্যায়ক্রমিক স্তর। তাহলে পুষ্টি স্তর কাকে বলবো, তাহলে পুষ্টি স্তর হচ্ছে খাদ্য শৃঙ্খলে, খাদ্য শৃঙ্খলে পর্যায়ক্রমিক স্তরে খাদ্যের যোগান সংক্রান্ত স্তর হলো পুষ্টি স্তর। তাহলে পুষ্টি স্তর বুঝতে পারছি যে এই খাদ্য শৃঙ্খলের যে পর্যায়ক্রমিক যে স্থানান্তর শক্তি, তো তার একটা খাদ্যের যোগান সংক্রান্ত স্তরকে আমরা কি বলতে পারি, পুষ্টি স্তর। তাহলে এবার এই যে আমরা বিভিন্ন পুষ্টি স্তর দেখতে পাচ্ছি, আর সেখানে দেখতে পাচ্ছি কি, এখানে ধরি যে কি, এই যে ঘাস, তাহলে এখানে সূর্যালোক পড়েছে, আর এই ঘাস কিন্তু এই সূর্যালোক থেকে যে আমরা আলোক শক্তিটা পাচ্ছি সেটা রাসায়নিক স্থৈতিক শক্তি রূপে সঞ্চয় করতে পারছি। তাহলে এখানে পড়েছে কি, সূর্যালোক। এবার এই যে সূর্যালোক, এই সূর্যালোক থেকে আসা যে স্থৈতিক শক্তি যেটা রূপান্তর করতে পারলো ঘাস, তো সেইটা প্রত্যেকটা টপিক লেভেলে কিন্তু এটাকে স্থানান্তর করছে। বেশ, তাহলে এখানে সেটাকে আমরা কি বলবো, অবশ্যই সেটাকেই বলবো শক্তি প্রবাহ। এইবার এখানে আমরা এক কাজ করি, এই শক্তি প্রবাহের তাহলে কি কি পদ্ধতিতে হয়। তাহলে সবার প্রথম আমি এখানে 1 নম্বর লিখি, যে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি, শক্তির অর্জন। শক্তির অর্জন, বা কি বলতে পারি, যেটা অ্যাকুইজিশন অফ এনার্জি। তাহলে এটা আমরা ধরি যে কি, যেটা এটা সূর্য। এবার সূর্য থেকে যে রশ্মিটা আসছে তার যদি বলি 50 মিলিয়ন, সেই 50 মিলিয়নের 1 ভাগ, 50 মিলিয়ন ভাগের বলতে পারি 50 মিলিয়ন ভাগের 1 ভাগ
কোথায় আসছে? পৃথিবীর বায়ুমণ্ডলে। তাহলে আসছে পৃথিবীর বায়ুমণ্ডলে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে কতটা পৌঁছাচ্ছে? এই যে সূর্যের যা শক্তি, যা রশ্মি, তার 50 মিলিয়ন ভাগের 1 ভাগ পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছাচ্ছে। এই বায়ুমণ্ডলের মধ্যে, বায়ুমণ্ডলে পৌঁছানো যে শক্তি, মানে সৌরশক্তি, তো তার 34%, এর মধ্যে যদি আমরা 34%কে দেখি, তাহলে এটা কি হচ্ছে? বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা দ্বারা কি করছে? প্রতিফলন। তাহলে ধূলিকণা দ্বারা কি করছে? প্রতিফলন ঘটছে। আর যদি দেখি তার প্রায় 10%, এটা কি হচ্ছে? এটা সেই বায়ুমণ্ডলে ওজোন স্তর, বা বলতে পারি জলীয় বাষ্প, আমি এখানে H2 লিখলাম, বা অন্যান্য যে গ্যাসগুলো রয়েছে, অন্যান্য গ্যাস, তো তারা কি করছে? তারা শোষণ করছে। তাহলে এখানে 34 আর 10 44, আর বাকি যেটা থাকবে তার প্রায় 50%, বলবো প্রায় 50%, এটা কি হচ্ছে? এইটাকে আমরা বলতে পারি PAR, অর্থাৎ ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন, যেটা ফটোসিনথেসিস ঘটাতে পারবে। কতটা? প্রায় 50%। এই 50%-এর মধ্যে যদি আমরা বলি যে 2 থেকে 10% বলতে পারি, বা এটাই বলবো এই যে পৃথিবীর বায়ুমণ্ডলে যেটা এলো তার 1 থেকে 5%, দুটোই বলতে পারি একই কথা, যে এই PAR এর 2 থেকে 10%, বা পৃথিবীর বায়ুমণ্ডলে যেটা এসছে তার 1 থেকে 5%, এই যে শক্তি, এই যে কি বলবো, আলোক শক্তি বা সৌরশক্তি, এইটা আবদ্ধ হচ্ছে কার দ্বারা? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল এই যে শক্তিটা, এই শক্তিটাকে আবদ্ধ করছে। তাহলে এটাকে কি করছে? আবদ্ধ করছে। বেশ, তাহলে এটা কি ছিল? আলোক শক্তি। তাহলে এই ক্লোরোফিল এটাকে কিন্তু কি করতে পারছে? রাসায়নিক স্থৈতিক শক্তি রূপে, রাসায়নিক স্থৈতিক শক্তি রূপে কি করতে পারছে? যে সঞ্চয় করতে পারছে। দিয়ে কি তৈরি করছে? তৈরি করছে গ্রস প্রাইমারি প্রোডাক্ট। আমি এখানে জিপিপি লিখলাম, জিপিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। তাহলে এটাই হচ্ছে শক্তির অর্জন। তাহলে এই সূর্যের যে শক্তি, সেটাকে সবুজ উদ্ভিদ তার ক্লোরোফিলে ট্র্যাপ করে সেটাকে রাসায়নিক স্থৈতিক শক্তি রূপে সঞ্চয় করতে পারলো, আর সেটাই হচ্ছে কোনো একটা খাদ্য শৃঙ্খলের জিপিপি বা গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? শক্তির অর্জন। বেশ, এবার পরীক্ষায় যখন এর ধাপগুলি পড়বে, তাহলে আমরা কি করতে পারি? যে এটাকে আমরা ভাষায় লিখে দেবো, যে শক্তির অর্জন কিভাবে হচ্ছে। কি বলবো? যে মোট যে সৌরশক্তি, তার যতটুকু অংশ বায়ুমণ্ডলে প্রবেশ করে, তার 50%কে আমরা ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন বলি, এবং যার 2 থেকে 10% ক্লোরোফিল শোষণ করে, এবং যেটা থেকে কি করে? স্থৈতিক খাদ্য শক্তি রূপে, স্থৈতিক রাসায়নিক শক্তি রূপে তার মধ্যে জমা করে, এবং যেটি গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি হিসাবে থেকে যায়, এবং যেটি পরবর্তীকালে অন্য শক্তি স্তর সেগুলোকে কি করতে পারে? খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে, যেটা আমরা শক্তি স্তর আগেই দেখেছি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শক্তির ব্যবহার। তাহলে শক্তির ব্যবহার, বা কি বলবো, যে ইউটিলাইজেশন অফ এনার্জি। তাহলে শক্তির ব্যবহারে কি দেখব? এখানে যে জিপিপিটা আমরা পেলাম, তাহলে কি? গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এটা কি আসলে? এটা আসলে হচ্ছে যে ওই আবদ্ধ রাসায়নিক স্থৈতিক শক্তি। তাহলে এটা আবদ্ধ রাসায়নিক স্থৈতিক শক্তি বা জিপিপি। তাহলে এর একটি অংশ কি হিসাবে থেকে যাচ্ছে? শারীরবৃত্তীয় ক্রিয়ায় কাজে লেগে যাচ্ছে। সেই উদ্ভিদটারই কি? শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে এর একটা অংশ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজে লেগে যাচ্ছে। সেটা কি হিসাবে? বলতে পারি তার রেসপিরেশনের জন্য,
বা বলতে পারি স্যার এক্সক্রিশন। তাহলে এইসবের জন্য রেসপিরেশন বা এক্সক্রিশনের জন্য তার শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কাজে লেগে যাচ্ছে। আর কিছুটা অংশ থাকছে যেটা পরবর্তী যে শক্তি স্তর সেটা পুষ্টি হিসাবে গ্রহণ করতে পারছে, তো সেটাকে আমরা বলতে পারি এনপিপি। অর্থাৎ এটা কাজে লেগে যাওয়ার পর যেটা পড়ে থাকছে তাকে বলবো নেট প্রাইমারি প্রোডাকশন। বা আমরা এখানে বলতে পারি প্রথমে ছিল জিপিপি, সেখান থেকে আমরা বলতে পারি রেসপিরেটরি লস সমান যেটা আমরা পাবো সেটা হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি। তাহলে এই যে নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি সেটাই কিন্তু পরবর্তী শক্তি স্তরে যেতে পারবে। তাহলে এখানে কিছু শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় শক্তিটা কি হলো আমরা দেখতে পাচ্ছি, ব্যবহূত হলো। তো এইটাকেই আমরা কি বলতে পারি, বলতে পারি শক্তির ব্যবহার। তাহলে আমরা যে শক্তি প্রবাহ পড়ছি, তাহলে শক্তি প্রবাহের তিনটি স্টেপ। তার প্রথম স্টেপ পড়লাম শক্তির অর্জন, আর দ্বিতীয় স্টেপ পড়লাম শক্তির ব্যবহার। এরপর আমরা 3 নম্বর যদি স্টেপ দেখি তাহলে কি, সেটা হচ্ছে শক্তির স্থানান্তর। তাহলে শক্তির স্থানান্তরণ। তাহলে এইবার এই যে শক্তির স্থানান্তরণ আমরা পড়বো, তাহলে সেখানে কোন শক্তিটা স্থানান্তরিত হবে, এই যে এনপিপি আছে এটা স্থানান্তরিত হবে। এখানে যদি আবার আমরা একটা খাদ্য শৃঙ্খল দেখি, যেখানে প্রথমে থাকবে উৎপাদক, তারপর থাকবে প্রথম শ্রেণীর খাদক, আর তারপর থাকবে আমরা এটাকে দ্বিতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ বলে দিতে পারতাম, দ্বিতীয়, এখানেই শেষ করে দিই, দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে এইটা ধরে নিই একটা কি, যে এটা একটা শক্তি প্রবাহ বা একটা খাদ্য শৃঙ্খল। তাহলে এই উৎপাদক প্রথম শ্রেণীর খাদককে শক্তি দেবে তো অবশ্যই, কিন্তু কিছু হবে কি, কিছু তার রেসপিরেটরি লস হিসেবে থাকবে, কিছু তার এক্সক্রিশনের জন্য নষ্ট হবে, আর কিছু নট ইউটিলাইজড অব্যবহৃত শক্তি হিসাবে কিন্তু অপচয় হবে। বাকি যে থাকবে যে শক্তিটা, সেই শক্তিটা পরবর্তী শক্তি স্তরে যাবে। ঠিক সেম ভাবে এখানে আর কিছু অব্যবহৃত শক্তি, কিছু এক্সক্রিশন রূপে কিন্তু আবারও অপচয় হবে। সেখান থেকে দ্বিতীয়তে শ্রেণী যাবে, সেখানে ওই একই ব্যাপার। তাহলে এখানে এগুলো কিন্তু নষ্ট হবে এবং বাকিটা যাচ্ছে। অর্থাৎ কি, যে পরিমাণ শক্তি সে গ্রহণ করছে, গৃহীত শক্তির বেশিরভাগ অংশ তো তার কি হয়ে যাচ্ছে, অব্যবহৃত থেকে যাচ্ছে, এবং বাকিটা পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে শক্তি স্থানান্তর। অর্থাৎ শক্তি স্থানান্তর কিন্তু যতটা সে গ্রহণ করতে পারছে তার সম্পূর্ণটাকে পরবর্তী শক্তি স্তরে দিতে পারছে না, সে তার কাজের জন্য ব্যবহার করছে এবং কিছু অব্যবহৃত শক্তি রূপে অপচয় হচ্ছে এবং বাকিটা পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে শক্তির স্থানান্তর। তাহলে আমরা এখানে যদি দেখি, যেখানে কি পড়লাম, যে প্রথমে আমরা পড়েছি যে পুষ্টি স্তর কি, এবং তারপরেও পড়েছি কি, যে একটা শক্তি প্রবাহ তার ধাপগুলি কি সেগুলো। তাহলে সেগুলো কি, একটা হচ্ছে শক্তির অর্জন, একটা শক্তির ব্যবহার এবং একটা শক্তির স্থানান্তর। তাহলে এখানে কিন্তু যে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে শক্তি প্রবাহের ধাপগুলি বর্ণনা করো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, তাহলে এখানে আমরা শক্তি প্রবাহ পড়লাম, এই শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কি কি আছে। তাহলে শক্তি প্রবাহের কি কি এখানে বৈশিষ্ট্য রয়েছে, এখানে দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এখানে প্রথমেই দেখছি কি, যেখানে সূর্য থেকে শক্তিটা কিন্তু আসছে। তাহলে এই যে প্রথম জিপিপিটা তৈরি হলো, এই জিপিপিটাই এখানে দেখছি ব্যবহার করছে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়। পরবর্তীকালে ওই জিপিপিটাই যখন এনপিপি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে পরবর্তী শক্তি স্তরে যাচ্ছে। তাহলে একটা খাদ্য শৃঙ্খলে যে শক্তিটা আছে তার একটাই উৎস, সেটা হচ্ছে সূর্য। তাহলে প্রথম পয়েন্ট আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্রের বা শক্তি প্রবাহে, তাহলে এখানে সকল শক্তির উৎস কি, তাহলে শক্তির উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্যই বাস্তুতন্ত্রে শক্তির উৎস। তাহলে এটা এবার 2 নম্বর আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে উৎস। এবার একটা কি, যে আমরা দেখছি এখান থেকে এই উৎপাদকে এখানে কি আসছে, এখানে সৌরশক্তি এসেছিল, তাহলে এখানে লিখে দিই এটা সৌরশক্তি। বেশ, এইবার এই সৌরশক্তি কি এসছে, তাপ শক্তি রূপে বা আলোক শক্তি রূপে। তাহলে এখানে রাসায়নিক শৈতিক শক্তি রূপে এটা এখানে কি হয়েছে, সঞ্চিত হয়েছে। সেখান থেকে কোথায় গেছে, প্রথম শ্রেণী, কিছুটা অপচয় হয়ে প্রথম শ্রেণীর, সেখান থেকে কিছু অপচয় হয়ে দ্বিতীয় শ্রেণীর খাদকে।
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু শক্তির একটা একমুখী প্রবাহ হয়েছে, কখনো কিন্তু এই দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে বা প্রথম শ্রেণী থেকে উৎপাদকে আসতে পারবে না। তাহলে শক্তি প্রবাহ সর্বদা কি হবে, একমুখী। তাহলে শক্তি প্রবাহ একমুখী। এটা যখন তোমরা পরীক্ষায় লিখবে, এগুলো একটু ব্যাখ্যা করে লিখবে। আমি শুধু এখন কিন্তু পয়েন্টগুলোকে বলছি যে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কি। তাহলে সূর্যই হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তির উৎস, আর শক্তি প্রবাহ সর্বদা কিরকম হবে, একমুখী হবে। এইবার তারপরে আমরা কি দেখব, যে এইবার শক্তি প্রবাহে প্রত্যেকটি শক্তি স্তরে শক্তির কিন্তু কি হবে, অপচয় হবে। তাহলে প্রতিটি শক্তি স্তরে কি হয়, শক্তির অপচয় ঘটে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে প্রতিটি শক্তি স্তরে শক্তির অপচয় ঘটে। এবার অপচয় কতটা ঘটে, তাহলে এখানে আমরা লিন্ডেম্যানের 10% ল এর কথা বলবো। তাহলে 10% ল অনুসারে শক্তির কিন্তু অপচয় হয়, অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তরে যে পরিমাণ শক্তি সে গ্রহণ করে 90% তার শারীরবৃত্তীয় কাজে বা কিছু অব্যবহৃত শক্তি রূপে রয়ে যায়। বাকি যে 10% আছে সেটা কিন্তু পরবর্তী শক্তি স্তরে সে প্রেরণ করতে পারবে। অর্থাৎ প্রতিটি শক্তি স্তরে শক্তির অপচয় ঘটে, এটাকে আমরা কি বলবো, 10% ল। এরপর আমরা যেটা দেখব, যে এই শক্তি প্রবাহ কিন্তু তাপগতিবিদ্যার সূত্র দুটি মেনে চলে। তাহলে এখানে তাপগতিবিদ্যার সূত্র দুটি বলতে কার কার কথা বলা হচ্ছে, যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, তাহলে সেখানে কি, যে শক্তি এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু শক্তি কি হবে, শক্তি এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হয়। আর 2 নম্বর কি পড়বো, আর 2 নম্বর হচ্ছে এই রূপান্তরের সময় কিছু শক্তি কি হয়, অপচয় হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুটো সূত্র মেনে চলছে। এখান থেকেও প্রশ্ন করতে পারে যে শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার সূত্র দুটি মেনে চলে, তাহলে এটিকে ব্যাখ্যা করো। তাহলে এবার সেটা ব্যাখ্যা করতে হলে আমরা প্রথমেই যেটা দেখব, এই যে লিখেছি যে শক্তি এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে সেটা আমরা যদি দেখি, যেখানেই দেখতে পাচ্ছি, এখানে ছিল কি, আলোক শক্তি বা তাপ শক্তি। তো সেটা কি হচ্ছে, এই যে ক্লোরোফিল এটাকে শোষণ করছে, যে রাসায়নিক স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করছে। তাহলে এর দ্বারা কি বলা যায়, যে শক্তি এক শক্তিতে অপর শক্তিতে রূপান্তরিত হতে পারে। এরপর কি বলছে, এই রূপান্তরের সময় কিছু শক্তি অপচয় ঘটে। তাহলে আমরা এখানে যদি দেখি, এই যে 10% ল, কোথায়, হ্যাঁ এখানে বললাম এই যে 10% ল। তাহলে 10% ল অনুযায়ী কি হবে, যে এখানে যে পরিমাণ উৎপাদক শক্তিটা পাবে সেখান থেকে এখানে কত পার্সেন্ট যাবে, 10%। অর্থাৎ এখানে যদি 1000 kcal শক্তি যায়, তাহলে সেখান থেকে প্রথম শ্রেণীর খাদক কত পাবে, 100 kcal। সেখান থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক কত পাবে, 10 kcal। তাহলে কি হচ্ছে, কিছু শক্তি কিন্তু অপচয় হচ্ছে। এবার আমরা 3 নম্বর, এরপর পরের দেখব, যেখানে 1 2 3 4টে হলো, 5 নম্বর যে বৈশিষ্ট্য, তাহলে সেটা কি দেখব, যে সেটা হচ্ছে যে শক্তি প্রবাহ এর ধাপ 3টি। কি কি, শক্তির অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তির স্থানান্তর। তাহলে 3টি ধাপে সম্পন্ন হয়। তাহলে কি কি, এক হচ্ছে শক্তি অর্জন, তারপরে শক্তির ব্যবহার, আর তারপরে কি পড়বো, তারপরে পড়বো শক্তির স্থানান্তর। তাহলে এই 3টে ধাপে কিন্তু সম্পন্ন হয় শক্তি প্রবাহ। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে তাহলে শক্তি প্রবাহ কাকে বলে, এই যে পড়লাম, তাহলে এখানে কি দেখব, যে শক্তি প্রবাহ কাকে বলে যদি বলি, তাহলে সেটা কি হবে। তাহলে দেখতে পাচ্ছি যে পদ্ধতিতে, এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে এই যে সৌর শক্তি সেটা সঞ্চিত হলো কিভাবে, রাসায়নিক স্থৈতিক শক্তি রূপে সেটা বিভিন্ন পুষ্টি স্তরে কি হলো, স্থানান্তরিত হলো। তার যে প্রক্রিয়া, তো সেটাকেই বলবো শক্তি প্রবাহ। তাহলে শক্তি প্রবাহ যে পদ্ধতিতে উদ্ভিদ দ্বারা শোষিত আলোক শক্তি রাসায়নিক শক্তি রূপে
বিভিন্ন শক্তি স্তরের মধ্যে যে স্থানান্তর ঘটে, তো সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো, শক্তি প্রবাহ। তার সংজ্ঞা এখানে আমি লিখলাম না, আশা করি সবাই বুঝতে পেরেছো যে শক্তি প্রবাহের সংজ্ঞাটা কি। তাহলে এবার এখান থেকে আর আমাদের কি করতে হবে, যে এই শক্তি প্রবাহ সংক্রান্ত বিভিন্ন যে মডেলগুলো আছে সেই মডেলগুলো আমরা এবার এখানে আলোচনা করব। বেশ, তাহলে এবার এখানে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে শক্তি প্রবাহের তিনটি মডেলের মধ্যে প্রথম মডেল হচ্ছে একক চ্যানেল যুক্ত মডেল। তাহলে এখানে প্রথমে লিখি যে একক চ্যানেল যুক্ত, তাহলে একক চ্যানেল যুক্ত মডেল। তাহলে এই একক চ্যানেল যুক্ত মডেল দিয়েছেন বিজ্ঞানী লিন্ডেম্যান। তাহলে এখানে কি দেখা যাবে, যে সবার প্রথম আমরা কি দেখতে পাবো, উৎপাদক। এবার উৎপাদক থেকে কোথায় যাবে, প্রথম শ্রেণীর খাদক। তারপরে সেখানে কোথায় যাবে, সেখানে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক। এবার এখানে আমরা দেখছি কি সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে এইভাবেই আমরা একক চ্যানেল যুক্ত মডেলটাকে বোঝাতে পারবো, যেখানে আমরা শুধু কি বলে দেব, যে এখান থেকে কিছুটা উৎপাদক থেকে কিছুটা কি হলো, রেসপিরেটরি লস হলো, কিছুটা অব্যবহৃত শক্তি রূপে থেকে গেল, আর কিছু তার এক্সক্রিশনের জন্য অপচয় হলো। তো একইভাবে এখানেও তাই দেখাবো, এখানে আর, এখানে এন ইউ এবং এখানে ই, এখানেও সেই একইভাবে আর এন ইউ এবং এখানে কি হবে, এখানে ই, এখানেও তাই আর এন ইউ, এবার এখানে হবে কি ই। এখানে শুধু আরেকটা জিনিস কি করে দেবো, যে এখানে লিখে দেবো 1000 KCAL, এটা হচ্ছে শক্তি। তো সেইটা উৎপাদক যখন প্রথম শ্রেণীর খাদকে যাবে তখন এটা দাঁড়াবে কত, 100 KCAL। যখন এটা দ্বিতীয় শ্রেণীর খাদকে যাবে তাহলে সেটা দাঁড়াবে 10 KCAL। সেটা সর্বোচ্চতে যখন যাবে তাহলে 1 KCAL। তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, একক চ্যানেল যুক্ত মডেল। তাহলে এই একক চ্যানেল যুক্ত মডেলের যদি আমি বলি যে এর বৈশিষ্ট্য কি, তাহলে এর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সবার প্রথম যে এটি কিন্তু ইউনিডিরেকশনাল, যে শক্তির, তাহলে শক্তির কি একমুখী প্রবাহ। তাহলে এটা শক্তির একমুখী প্রবাহ। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে শক্তির কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। তাহলে প্রতিটি শক্তি স্তরে শক্তির ব্যবহার হয়, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরে শক্তির ব্যবহার হয়। তারপর যদি দেখি যে পরবর্তী শক্তিটা তখন কি হচ্ছে, যে হ্রাসপ্রাপ্ত শক্তি কি হচ্ছে, স্থানান্তরিত হয়। আর কি দেখতে পাবো, আর যেটা দেখতে পাবো সেটা এই যে একক চ্যানেল যুক্ত যেটা, এটা শুধুমাত্র যে গ্রেজিং খাদ্য শৃঙ্খল তার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে এই খাদ্য শৃঙ্খলের একটা বৈশিষ্ট্য কি, যেটা শুধুমাত্র গ্রেজিং খাদ্য শৃঙ্খলে প্রযোজ্য। তাহলে এটা গ্রেজিং খাদ্য শৃঙ্খলে প্রযোজ্য। তাহলে এক চ্যানেল যুক্ত যে মডেল, তাহলে সেটা কি, সেটা গ্রেজিং খাদ্য শৃঙ্খলে শুধুমাত্র প্রযোজ্য। এরপরে আমরা যদি দেখি 2 নম্বর, যেটা হচ্ছে কি ওয়াই চ্যানেল, শক্তি প্রবাহের ওয়াই চ্যানেল বা দ্বি চ্যানেল যুক্ত শক্তি প্রবাহ। তাহলে আমরা কি এখানে শুধু লিখি, যেটা 1 নম্বর, এখানে দিই 2 নম্বর, তাহলে শক্তি প্রবাহের ওয়াই চ্যানেল যুক্ত শক্তি প্রবাহ। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবার এটা কে দিয়েছে, তাহলে এটা দিয়েছে ইপিওডাম। তাহলে ইপিওডাম এই ওয়াই চ্যানেল যুক্ত বা দ্বি চ্যানেল যুক্ত শক্তি প্রবাহের মডেলটা কিন্তু বর্ণনা করেছে। সেখানে আমরা কি দেখতে পাবো, সেখানে দেখতে পাবো যে আসলে আমরা যদি দেখি এটা উদ্ভিদ। এইবার এই উদ্ভিদ কি করছে, সৌরশক্তি নিচ্ছে। এই সৌরশক্তি নিয়ে কি তৈরি করছে, গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি তৈরি করছে। এবার এটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই যে শক্তিটা উদ্ভিদ সঞ্চয় করলো সেটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কেন, তাহলে এখানে কিছু থাকছে সরাসরি প্রথম শ্রেণীর খাদকে চলে যাচ্ছে, প্রথম শ্রেণীর খাদক। বেশ, আর কিছু আছে যেগুলো কি হচ্ছে, যেগুলো কিন্তু প্রথম শ্রেণীর খাদকে যাচ্ছে না, যাচ্ছে কি, এই উদ্ভিদগুলো মারা যাচ্ছে। সব উদ্ভিদ
এর যে শক্তি সেটা নিশ্চয়ই প্রথম শ্রেণীর খাদক নিয়ে নিচ্ছে না। কিছু উদ্ভিদ মারা যাচ্ছে, তার উপর ক্রিয়া কি করছে? অণুজীব। তাহলে কোনো কি বলবো যে মাইক্রো অর্গানিজম ক্রিয়া করছে, বা এখানে বলতে পারি, এখানে লিখে দিতে পারি পরজীবী বা বিয়োজক, এখানে লিখে দিই বিয়োজক। তাহলে কিছু বিয়োজক এখানে ক্রিয়া করছে। এবার এই প্রথম শ্রেণীর খাদককে তাহলে পরবর্তী শ্রেণীর খাদক খাচ্ছে, আমি এখানে সর্বোচ্চই লিখে দিই, সর্বোচ্চ শ্রেণীর খাদক। আর এখানে যে বিয়োজকগুলো আছে তাহলে এখানেও সর্বোচ্চ শ্রেণীর খাদক খাচ্ছে, সর্বোচ্চ। এইবার আমরা যদি বলি এটা বিয়োজক, আর বিয়োজককে খাচ্ছে কে? বিয়োজককে খাচ্ছে কোনো নিমাটোড বা কোনো পাখি, তাহলে সেটা কিন্তু কাদের খাচ্ছে? বিয়োজক। তাহলে এইটা একটা চেন। তাহলে এই যে চেনটাকে, এই চেনটাকে আমরা কি বলতে পারি? যেহেতু উদ্ভিদ থেকে প্রথম শ্রেণীর খাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক অর্থাৎ কোথা থেকে সৃষ্টি হচ্ছে? উদ্ভিদ থেকে, তাহলে এটা বলবো গ্রেজিং খাদ্য শৃঙ্খল, গ্রেজিং ফুড চেন। এবার এটা কোথা থেকে শুরু হচ্ছে? বিয়োজক থেকে। বলবো উদ্ভিদ থেকে শুরু হয়েছিল, কিন্তু সেটা তো মারা যাওয়ার পর, উদ্ভিদটা মারা যাওয়ার পর শুরু হচ্ছে বিয়োজক থেকে, যেটা কি ডেট্রিটাস, একটা মৃত জীব দেহ, তার উপর যখন অণুজীব ক্রিয়া করছে তখন সেটাকে আমরা কি বলবো? ডেট্রিটাস। তাহলে সেখান থেকে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা কি বলবো? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। তাহলে এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে আমরা যদি দেখি তাহলে সেখানে বৈশিষ্ট্যটা কি? প্রধান এবার বিয়োজক থেকে এখানে সর্বোচ্চ, এইদিকে একটা লাইন করে দিতে পারি যে এটা থেকে সরাসরি সর্বোচ্চ চলে যেতে পারে। এখানে যে প্রথম শ্রেণীর খাদক ছিল এটা আবার এর সর্বোচ্চ খাদক খেতে পারে, তাহলে এখানে কিন্তু দুটোই সম্পর্কযুক্ত। তাহলে এইবার এই ওয়াই চ্যানেল যুক্ত যে শক্তি প্রবাহ, তার যদি আমরা কিছু বৈশিষ্ট্য পড়ি তাহলে সেগুলো এবার দেখে নিই। তাহলে সেখানে কি হবে? যে 1 নম্বর আমরা এটা বলতে পারি যে এখানে শক্তি কি হয়? শক্তি দ্বিধা বিভক্ত হয়। তাহলে শক্তি দ্বিধা বিভক্ত হয় বলতে একটা চলে যায় কোন দিকে? একটা চলে যায় গ্রেজিং এ, আর একটা শক্তি কোন দিকে চলে যায়? ডেট্রিটাসে। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, একটা গ্রেজিং খাদ্য শৃঙ্খল, একটা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ডেট্রিটাস বলতে মৃত জৈব বস্তু যেগুলোর ওপর অণুজীব ক্রিয়া করে। তাহলে এটা দেখতে পাবো আমরা। বেশ, এবার 2 নম্বর, এই যে খাদ্য শৃঙ্খল, এই খাদ্য শৃঙ্খলটা মানে এই যে শক্তির চ্যানেলটা, সেটা সমস্ত রকমের বাস্তুতন্ত্রে কিন্তু এটা প্রযোজ্য। এই শক্তি প্রবাহ সমস্ত বাস্তুতন্ত্রে এটা প্রযোজ্য, যেটা কিন্তু আমরা কাকে পেতাম না? একক চ্যানেল যুক্ত মডেলটা কিন্তু সমস্ত বাস্তুতন্ত্রে প্রযোজ্য হতো না। আর 3 নম্বর পয়েন্ট আমরা যদি দেখি তাহলে এখানে একদম বৃহৎ জীব বা কোনো ক্ষুদ্র অণুজীব, প্রত্যেককে অণুজীবকে পৃথকভাবে খাদ্য শৃঙ্খলে কি করা যায়? খাদ্য শৃঙ্খলে সম্পর্কযুক্ত করা যায়। তাহলে এটা আমরা কি দেখতে পেলাম? এটা দেখতে পেলাম ওয়াই চ্যানেল যুক্ত শক্তি প্রবাহ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি সর্বজনীন শক্তি প্রবাহ। তাহলে 1 2 পড়লাম, এবার 3 নম্বর। এটাও ইপিওডাম দিয়েছেন। বেশ, তাহলে সেটা কি? এবার 3 নম্বর কি পড়ব? সর্বজনীন শক্তি প্রবাহের সর্বজনীন মডেল। বেশ, এবার এই যে সর্বজনীন মডেল, এখানে কি দেখানো হবে? যে এই একটা তাহলে এই একটা পুষ্টি স্তর, এবার এই পুষ্টি স্তরের পর এখানে একটি, এবার খেয়াল করবে যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু একটু ছোট করে আঁকা হচ্ছে আগের থেকে। এখানে কিন্তু আমরা জৈব ভরটাকেও দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা ধরে নিই যে এটা একটা বায়োমাস। এটা কার বায়োমাস? এটা ধরে নিই যে উৎপাদক, নিচে লিখে দিই যে এটা উৎপাদক। এটা কি? এটা প্রথম শ্রেণীর খাদক, এটা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে এবার এখানে এদের বায়োমাস আছে, এখানেও বায়োমাস আছে,
এখানেও বায়োমাস আছে, তাহলে এখানে বায়োমাসটাকেও ইনক্লুড করে দেওয়া হলো। এর বৈশিষ্ট্য যদি বলি প্রথমেই, যে একটা জিনিস আমি এখানে পাশে লিখেই দিই, যে এটা কার বৈশিষ্ট্য লিখছি, এটা কিন্তু আমরা সর্বজনীন যে মডেল তার বৈশিষ্ট্য লিখছি। তাহলে তার বৈশিষ্ট্য প্রথমেই দেখতে পাচ্ছি এখানে শক্তি প্রবাহ তো বোঝাবই, তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছি বায়োমাসটা ছোট হতে হতে যাচ্ছে, তাহলে এখানে শক্তি প্রবাহ ও বায়োমাস উভয়ই উল্লেখ করা থাকে, উল্লেখিত হয়। বেশ, এরপর যদি দেখি, বেশ এবার আমরা দেখে নিই যে এটা কিরকম। তাহলে এখানে যে শক্তিটা এবার এসছে এখানে, তাহলে যে পরিমাণ শক্তি, অর্থাৎ সূর্য থেকে যে পরিমাণ শক্তি এখানে এসছে, তাহলে সেটাকে আমরা বলছি এখানে আই। তাহলে যে পরিমাণ শক্তি এসেছে তার মধ্যে কিছুটা তার কি হচ্ছে, তার বিপাকের কাজে লাগছে, অ্যাসিমিলেশন হচ্ছে, তার বাকিটা কি তৈরি হচ্ছে, তার প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি। এবার যেটার মধ্যে কিছুটা চলে যাচ্ছে কি হিসাবে, কিছুটা চলে যাচ্ছে এদিকে কিন্তু আর হিসাবে। তাহলে এখানে আরটা কি, এখানে আর হচ্ছে রেসপিরেটরি লস, আর কিছু এখানে চলে যাচ্ছে কি হিসাবে, কিছু হিসাবে চলে যাচ্ছে এনইউ হিসাবে, নট ইউটিলাইজ, নন ইউটিলাইজড এনার্জি রূপে, আর কিছু চলে যাচ্ছে এক্সক্রিশন রূপে। ঠিক সেম ভাবে এখানে গেল এবার এর প্রোডাক্ট, তাহলে যে প্রোডাক্টটা আছে তারও কি ঘটলো, অ্যাসিমিলেশন, তারপরে এর আবার এটা কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে। বেশ, এটা হ্যাঁ এটা প্রোডাক্ট, তাহলে এরপর অ্যাসিমিলেশন হচ্ছে, তারপরে প্রোডাক্ট। এটাকে পি না বলে এটাকেও আই বলে দিই, এটা এর গৃহীত শক্তি বলতে পারি আই, তাহলে তার অ্যাসিমিলেশন হচ্ছে, তারপরে আবার তার প্রোডাক্ট তৈরি হচ্ছে। অর্থাৎ যেটা উৎপাদকদের ক্ষেত্রে প্রোডাক্ট, সেটা পরবর্তী শক্তি স্তরে অর্জিত শক্তি, কারণ অতটাই সে পাচ্ছে। এবার এখানেও তাই, কিছুটা কি হিসাবে, আর হিসাবে চলে যাচ্ছে, কিছুটা এনইউ হিসাবে চলে যাচ্ছে, আর কিছুটা এক্সক্রিশন। এর ক্ষেত্রেও তাই, তাহলে কিছুটা আর কিছুটা চলে যাচ্ছে এনইউ হিসাবে, আর কিছুটা এক্সক্রিশন। এর ক্ষেত্রেও সেই একই ব্যাপার, তাহলে এখানে যেটা আসবে সেটা আই, তারপরে কিছু এ আর কিছু পি হিসাবে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে শক্তি প্রবাহের বায়োমাস আর শক্তি উভয়কেই কিন্তু এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ এই যে এটা দেখতে পাচ্ছি গৃহীত শক্তি ছিল, তারপরে প্রোডাক্ট, এর গৃহীত শক্তি প্রোডাক্ট, এর গৃহীত শক্তি প্রোডাক্ট, আর এখানে প্রত্যেকটার বায়োমাস কিন্তু ছোট হতে হতে যাচ্ছে। এবার এখানে আমরা যদি দেখি, তাহলে এখানে কিন্তু দুই প্রকারেরই, মানে এখানে একক চ্যানেল যুক্ত প্লাস এখানে ওয়াই চ্যানেল উভয়কেই কিন্তু এখানে কি করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, এখানে দেখানো হয়েছে। তাহলে এটা সার্বজনীন মডেলের একটা বৈশিষ্ট্য, যেখানে একক চ্যানেল যুক্ত শক্তি প্রবাহ এবং ওয়াই চ্যানেল যুক্ত শক্তি প্রবাহ দুটোকেই দেখানো হয়। বেশ, আর এটার ক্ষেত্রেও তাই, যেখানে যেরকম দেখেছিলাম যে আমরা একক চ্যানেল যুক্ত যেটা হয়েছিল, সেখানে কিন্তু সব বাস্তুতন্ত্রে এই শক্তি প্রবাহ কিন্তু প্রযোজ্য হচ্ছিল না। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে সকল বাস্তুতন্ত্রে প্রযোজ্য। তাহলে এই যে মডেলটা, সেটা সকল বাস্তুতন্ত্রে কিন্তু প্রযোজ্য হয়। তাহলে আমাদের এই যে চ্যাপ্টার, এখানে এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এই ছিল এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেখানে কি কি প্রশ্ন হতে পারে। প্রথমেই জিজ্ঞাসা করতে পারে যে শক্তি প্রবাহ কাকে বলে, পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কি, শক্তি প্রবাহের যে বিভিন্ন ধাপগুলি আছে সেগুলি বর্ণনা করো, বা বলতে পারে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য লেখো, বা শক্তি প্রবাহের যে বিভিন্ন মডেলগুলো আছে তো সেগুলো বর্ণনা করে তার বৈশিষ্ট্য কিন্তু লিখতে বলতে পারে। আর একটি প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটি হচ্ছে কি, যে শক্তি প্রবাহ তাপগতিবিদ্যার সূত্র দুটি মেনে চলে, সেটি ব্যাখ্যা করো। তাহলে আপাতত আশা করি বুঝতে পেরেছো সবাই যে কি কি ধরনের, কোন কোন ধরনের প্রশ্নগুলো আমাদের আলোচনা করতে হবে। আশা করি যে এখান থেকে বুঝতে পারলে যে কিভাবে লিখতে হবে। আমরা এখানে যদিও এটা আলোচনা করলাম, কিন্তু এখান থেকে তোমরা নিজের মতো করে কিন্তু উত্তরগুলো তৈরি করে নেবে। তো আজকের মতো আপাতত কিন্তু ক্লাস এখানেই শেষ।